আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, মেডিকেল হায়ার স্টাডি অ্যাপস এর পক্ষ থেকে আজকে আমাদের এই ছোট্ট ডিসকাশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আজকে ডিসকাশনে আছি ডক্টর আব্দুল্লাহ আল-নোমান। তো আমাদের আজকের টপিক হলো ওয়েট। পেডিয়াট্রিক্সে ওয়েট একটা ইম্পর্ট্যান্ট একটা মেজারমেন্ট। আমরা পেডিয়াট্রিক এজ গ্রুপে যে কোনো বাচ্চা, সেটা নিওনেট হতে পারে কিংবা অ্যাডাল্ট হতে পারে কিংবা ইনফ্যান্ট এজ গ্রুপের বাচ্চা হতে পারে, যে কোনো এজ গ্রুপের বাচ্চার ক্ষেত্রে আমাদের ওয়েট মেজারমেন্টটা কিংবা ওয়েটের যে ক্যালকুলেশন সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা সেই ইম্পর্টেন্ট টপিকসটা নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো। তো ওয়েটের যেটা আমাদের মেইন জানা লাগবে যে আমাদের এভারেজ ওয়েট কিংবা ওয়েট গেইন কিংবা ওয়েট লস, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রথমে ওয়েট এভারেজ বার্থ ওয়েট অফ আ নিওনেট ইজ 3 কেজি। সাধারণত আমরা 2.5 থেকে 4 কেজি পর্যন্ত নর্মাল ওয়েট হিসেবে কাউন্ট করি। যখন বাচ্চার ওয়েট 2.5 কেজির নিচে হয় সেটাকে আমরা বলি লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েটের আবার আমাদের বিভিন্ন স্পেকট্রাম আছে, যে লো বার্থ ওয়েট, ভেরি লো বার্থ ওয়েট, তারপর হলো ইনক্রেডিবল লো বার্থ ওয়েট, এরকম আর কি। আর যখন 4 কেজির উপরে হয় সাধারণত সে বাচ্চাকে আমরা ম্যাক্রোসোমিক বেবি অথবা লার্জ বেবি বলি। তো লার্জ বেবির একটা অন্যতম কজ নিওনেটাল এজ গ্রুপে, সেটা হলো আইডিএম বেবি। সাধারণত আইডিএম বেবিতে লার্জ বেবি হয়। আর লো বার্থ ওয়েটে তো অনেকগুলা আমাদের রিস্ক ফ্যাক্টর আছে, অনেকগুলা আমাদের এর পিছনে এটিওলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। রিস্ক ফ্যাক্টর অনেকগুলা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো বাচ্চা যখন জন্মগ্রহণ করে দেখা যাচ্ছে যে বাচ্চার যে নর্মাল ওয়েট থাকে সাধারণত ডিউরিং ফার্স্ট ফিউ ডেজ আফটার লাইফ কিংবা আফটার বার্থ, নিউবর্ন সাধারণত 10% অফ হিজ অর হার বডি ওয়েট সে লস করে। নিউবর্নের যতটুকু ওয়েট থাকে, সাপোজ একটা বাচ্চার যদি 4 কেজি ওজন হয় তাহলে সে 10% ওয়েট লস করবে। এটা হলো নর্মাল। তো এইটা সে লস করে। সাধারণত কেন এটা হয়? কারণ হলো ডিউ টু লস অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড। যখন সেই বাচ্চাটা জন্মগ্রহণ করে, তার প্লাসেন্টাল ডেলিভারি, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হোক কিংবা যে প্লাসেন্টার ভিতরে সে থাকে, সেটা একটা ফ্লুইড ক্যাভিটি, অ্যামনিওটিক ফ্লুইড ক্যাভিটির ভিতরে থাকে, যার ফলে আমাদের যে স্কিন কিংবা স্কিনের মাধ্যমে যে ফ্লুইডটা লস হয়, ইভাপোরেশন বলি কিংবা যাই বলি না কেন, সেটা একটা লসটা তখন হয় না ইন্ট্রা-ইউটেরাইন লাইফে। যখন বাচ্চাটা জাস্ট আফটার বার্থ হয় তখন তার কি হয়, সে আমাদের একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে সে এক্সপোজ হয়। দেখা যাচ্ছে যে আপনার ইন্ট্রা-ইউটেরাইন লাইফে তার যে এনভায়রনমেন্টটা থাকে তখন কিন্তু তার বডি ফ্লুইড লস হয় না, তার টেম্পারেচারটা মেইনটেইন হয়। যখন সে এক্সট্রা প্লাসেন্টাল কিংবা এক্সট্রা ইন্ট্রা-ইউটেরাইন লাইফে এসে চলে আসে তখন কি হয়, তার হইলো আপনার একটা টেম্পারেচার রেগুলেশন, মানে একটা লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে চলে আসে, যার ফলে দেখা যাচ্ছে তার আমাদের স্কিনের মাধ্যমে ইভাপোরেশন হয়ে ফ্লুইড লস হয়। এরপরে তার রেডিয়েশনের মাধ্যমে ফ্লুইড লস হয়। এরপরে তার টেম্পারেচার অনেক সময় হাইপোথার্মিয়া হয়ে যায়, সেক্ষেত্রে ফ্লুইড লস হতে পারে। এই বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে তার হলো বিভিন্ন পারপাসে ফ্লুইডগুলো লস হইতে থাকে, ফ্লুইডগুলো লস হইতে থাকে। আরেকটা যেটা হয়, তার যে কিডনিটা ইমম্যাচিউর থাকে, যার ফলে কি হয়, সে কিন্তু ঠিকঠাক ভাবে ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করতে পারে না। তো দেখা যায় ইনিশিয়ালি তার ওয়েট লস হয়, 10% অফ টোটাল বডি ওয়েট যেটা লস হয় সেটা আমাদের অ্যাকসেপ্টেবল, নর্মাল। যদি 10% এর বেশি তার ওয়েট লস হয়, ধরলাম কোনো বাচ্চার ওজন 1 কেজি, তার হইল 10% লস, এটা আমরা নর্মালি নিব প্রতি কেজিতে সাপোজ। তো আপনার যদি 10% এর বেশি তার বডি ওয়েট থেকে লস হয়ে যায়, তখন আমাদের কজ খুঁজতে হবে যে বাচ্চাটার
ঠিকভাবে নিউট্রিশন গেইন হচ্ছে, মানে নিউট্রিশন ইনটেকটা তার ঠিক হচ্ছে কিনা, ব্রেস্ট মিল্কটা সে অ্যাডিকুয়েটলি পাচ্ছে কিনা, অথবা সে যদি টিপিএনএ থাকে তো টিপিএনটা ঠিকভাবে পাচ্ছে কিনা, কিংবা তার আদার্স কোনো রিস্ক ফ্যাক্টর কিংবা কোনো ইনফেকশন কিংবা আর যে প্রবলেমগুলোর জন্য ওয়েট লস হতে পারে সেইগুলো তার হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের তখন সার্চ আউট করতে হবে, কজ খুঁজে বের করতে হবে। মোস্টলি ফুল টার্ম ইনফ্যান্ট রিগেইন দেয়ার ওয়েট বাই দ্য এজ অফ 10 days। সাধারণত 7 থেকে 10 দিন পর্যন্ত এই ওয়েট লসটা হতে পারে। সাধারণত 7 দিন ঠিকঠাক যদি ফিডিং পাই, আর না হইলে 10 দিন। আফটার 10 days সে আবার কি করে, রিগেইন করা শুরু করে বার্থ ওয়েটটা। তো দেখা যায় 10 দিন পরে তার ওজন বাড়তে থাকে। এই জন্য নিওনেটাল এজ গ্রুপে আমরা যখনই ফলো আপে আসুক না কেন, আমরা বাচ্চার ওজনটা মনিটর করতে বলি, যে প্রতিদিন আর্লি মর্নিং ওয়েট মেজারমেন্টটা করে রাখবে। তো যখন আমরা ফলো আপে যাই তখন এইটা আমরা একটু দেখি যে আর্লি মর্নিং ওয়েট মেজারমেন্টটা, যে প্রতিদিন সকালে তার ওজন কত এখন। Subsequently, the gain weight at the rate of approximately 25 to 30 gram per day at the first 3 months। প্রথম 3 মাস পর্যন্ত তার 25 থেকে 30 গ্রাম করে তার ওজন বাড়বে। 25 থেকে 30 গ্রাম করে তার ওজন বাড়বে ফার্স্ট 3 মান্থ। তাহলে সে যদি আপনার আমরা মোটামুটি একটা নিওনেটাল এজ গ্রুপ একটা ফলো আপ করি, হসপিটাল অ্যাডমিশনে ডেইলি ফলো আপ করি, আর যদি বাচ্চা অ্যাপারেন্টলি হেলদি থাকে তাহলে তো 0 দিনে করলাম একটা ফলো আপ, 3 দিন একটা ফলো আপ, 5 দিন একটা ফলো আপ, 1 সপ্তাহ পরে একটা ফলো আপ, 2 সপ্তাহ পরে একটা ফলো আপ, 28 দিন মানে 4 সপ্তাহে একটা ফলো আপ, তারপরে মান্থলি ফলো আপ মানে 2 মাস, এরপরে হইলো 3 মাস, এরপরে 3 মান্থলি ফলো আপ, হ্যাঁ 6 মান্থে যে আরেকটা ফলো আপ, এইরকম আর কি। নরমালি যদি থাকে তো আমরা এইরকম একটা ফলো আপ শিডিউল, অনেক সময় অনেক বাবা মারা আসে জিজ্ঞেস করে, এটা এক একজন এক এক অ্যাপ্রোচে করে, বাট এক একজনের প্র্যাকটিসিং অ্যাপ্রোচ এক এক রকম, বাট মোটামুটি আইডিয়ালি এরকম একটা ফলো আপ আমরা করি। তো সেখানে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিকেটর অফ অ্যানথ্রোপোমেট্রিক্যাল মেজারমেন্ট থেকে যদি আমরা দেখতে চাই বাচ্চার ডেভেলপমেন্ট, মানে আপনার ওয়েট গেইনের ক্ষেত্রে, গ্রোথের ক্ষেত্রে, তো ওয়েট এবং হাইট এই দুইটা হলো বেস্ট ইন্ডিকেটর। ওয়েট এবং হাইট মেজারমেন্ট এই দুইটা হলো অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টে বেস্ট ইন্ডিকেটর। তো আমরা প্রতি ভিজিটে এইটা আমরা ফলো আপ করি। তো সাধারণত প্রথম 3 মাস পর্যন্ত 25 থেকে 30 গ্রাম প্রতিদিন তার ওয়েট গেইন হবে। Thereafter they gain 400 gram of weight every month for remaining part of first year। 3 মাস পর থেকে প্রতি মাসে 400 গ্রাম করে তার ওজন বাড়বে। A child gains about 2 kg every year between the age of 3 to 7 years and 3 kg per year after that till the pubertal growth spurt begins। আমরা জানি প্রথম দিকে ইনিশিয়াল পিরিয়ডে বাচ্চার ওজনটা খুব বাড়ে। দেখেন মাসে 400 গ্রাম করে বাড়ছে, মাসে কত 400 গ্রাম মানে অনেক, কিন্তু তাই না? 1 বছর থেকে 2 বছরের ভিতরে তার কি হবে দেখেন, সাধারণত দেখা যায় যে 1 থেকে 2 বছরের ভিতরে তার আমরা 2 থেকে 3 কেজি প্রতি বছরে বাড়বে। এর পরবর্তী যে দেখা যাবে যে আপনার ওয়েট এর 2 কেজি গেইন ওয়েট আপনার একটা নির্দিষ্ট এজের পরে যে ওজনটা স্ট্যাটিক হয়ে যায়। সাধারণত দেখা যায় যে এই এখানে আপনার 2 কেজি এভরি ইয়ার করে বাড়বে আপনার 3 থেকে 7 বছর পর্যন্ত 2 কেজি প্রতি বছরে 2 কেজি, আবার 3 কেজি করে বাড়বে আপনার 7 বছরের পরে যে প্রতি বছরে। কিন্তু যখন পিউবার্টাল গ্রোথ আসবে তখন হঠাৎ করে আবার তার ওজন বাড়বে, উচ্চতা বাড়বে, হ্যাঁ এটাকে আমরা বলি পিউবার্টাল স্পার্ট বিগেইন। পিউবার্টাল হঠাৎ করে পিউবার্টিতে যে তার সবকিছু ম্যাচুরেশন হয়, তার ওজনটা বাড়ে, উচ্চতাটা বাড়ে। আচ্ছা আমরা এই চারটা একটু দেখি, এটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে আমাদের এসবি আসে, ওয়েট থেকে এসবি আসে, অ্যানথ্রোপোমেট্রি থেকে FCPS পার্ট 1 পরীক্ষাতে আপনারা এসবি অবশ্যই পাবেন। তো প্রথমে সে বাড়তে যেটা বললাম ওয়েট হলো 3 কেজি, 5 মান্থে যে আমাদের 6 কেজি, তার ডাবল হয় হলো 5 মান্থে যে। তাহলে অনেক সময় পরীক্ষাতে আসে যে 2x অফ বার্থ ওয়েট মানে ডাবল অফ বার্থ ওয়েট কত মাসে যে গেইন করে, 5 মাসে। তারপরে 3x অফ বার্থ ওয়েট কখন গেইন করে,
আপনার 1 বছরে যে 9 কেজি হয়। তারপরে 4x অফ বার্থ ওয়েট কখন গেইন করে? 2 বছর। এগুলো কিন্তু সিঙ্গেল বেস্টে আসে যে 3 গুণ ওজন কোন বছরে গেইন হয়, 4 গুণ ওজন কোন বছরে গেইন হয়, 3 বছরে যে তার 5 গুণ ওজন গেইন হবে, এটা কিন্তু আপনার সিঙ্গেল বেস্টে আসে। 5 বছরে যে 6 গুণ, ঠিক আছে, এইভাবে 7 বছরে যে 7 গুণ আর 10 বছরে যে 10 গুণ, মানে 7টা 7 এবং 10টা 10, এইটা ঠিক থাকে। আর সাধারণত এইভাবে তো শুরুর দিকে আপনার ওজন গেইনটা একটু বেশি হয়, দ্রুত হয়, সেটা দেখতেই পাচ্ছেন এই ওয়েট মেজারমেন্ট এজ গ্রুপ থেকে। তো এইভাবে বাচ্চার ওজনটা সাধারণত আমরা পাই। তো আপনাদের বার্থ ওয়েটটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো একটা সিঙ্গেল বেস্ট তো আসতেই পারে অ্যান্থ্রোপোমেট্রি থেকে, তার ভিতরে ওয়েট, হাইট, ওএফসি যে এক একটা মেজারমেন্ট আছে, এর ভিতরে ওয়েটটা খুব বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট, আমরা আস্তে আস্তে ডিসকাশন করব। তো ওয়েটটা আপনারা এইভাবে পড়বেন। আশা করি ওয়েটের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।